আমি বিমল। এই কুসুমপুর গ্রামেই আমার বাড়ি। সংসারের সচ্ছলতা আনতে লেখাপড়ার পাশাপাশি গ্রাম থেকে শহরে গিয়ে একটা অফিসে কাজ করি। অফিস শেষ করে রোজ পায়ে হেঁটেই বাড়ি ফিরি। আজ অফিসে কাজের চাপ থাকায় দেরি হলো। অফিস থেকে বের হতে সন্ধ্যা নেমে আসলো, তাই আর দেরি না করে অফিস থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। রাস্তায় বেশ অন্ধকার, তার মধ্যে আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আছে। কখন যে বৃষ্টি নামে বলা যায় না। সন্ধ্যা নামতেই গ্রামের মানুষগুলো সব মুরগির মতো ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে। তবে শহরে কিন্তু একদমই এর উল্টো। শহরের মানুষজন রাত হলেই আরো ঘর থেকে বাইরে বের হয়ে আসে। মনে মনে এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আমার পিছনে কারো উপস্থিতি আমি অনুভব করলাম। আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ হেঁটে আসছে। পিছনে কে সেটা দেখার জন্য আমি পিছনে ফিরলাম, কিন্তু আমার পিছনে আমি কাউকেই দেখতে পেলাম না। ভেতরে কেমন যেন একটা ভয় ভয় করছে। তবু সন্ধ্যার পরে হাঁটতে বেশ ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর চলে আসলাম। পথের মধ্যে আচমকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। সামনে রতন কাকার চায়ের দোকান, তাই একটু বৃষ্টি জোরে আসতেই রতন কাকার চায়ের দোকানে ঢুকে পড়লাম। এই চায়ের দোকানটা বেশ পুরনো। রোজ অফিস থেকে বাড়ি ফেরার পথে এখান থেকেই চা খেয়ে শরীরটা একটু চাঙ্গা করে তারপর বাড়ি ফিরি। রতন কাকার হাতের চা বেশ মজা, তাই তো প্রতিদিনই এই দোকানে মানুষের ভিড় পড়েই থাকে। রতন কাকা বেশ রসিক মানুষ। চা খেতে আসলে প্রতিদিন কোনো না কোনো গল্প ওনার মুখ থেকে শোনাই যায়। অনেক ভালো মনের মানুষ তিনি। সবার সাথে হাসি মুখে মজা করে কথা বলেন। চায়ের দোকানে আমাকে ঢুকতে দেখেই রতন কাকা বললেন, বিমল যে আজ বাড়ি ফিরতে এত দেরি হলো যে? আজকে একটু কাজের চাপ ছিল বেশি। কাজ গুছিয়ে বের হতে সন্ধ্যা হয়ে গেল। এমন বৃষ্টিতে এক কাপ চায়ের সাথে গরম গরম ডালপুরি খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আজ অসময়ে বৃষ্টি নামলো। সময় যত বাড়ছে বৃষ্টিও দেখছি ততই বাড়ছে। আকাশটা কালো মেঘে ঢেকে আছে, চারপাশটাও কেমন যেন অন্ধকার। বৃষ্টির সাথে সাথে বাহিরে দমকা হাওয়া বইছে। বৃষ্টি না থামলে তো বাড়ি ফিরতে পারবো না। ভেতরে কেমন যেন একটা অস্বস্তি লাগছে। বারবার মনে হচ্ছিল আবার পিছনে কেউ আছে। মনে বাহিরে বৃষ্টির দিকে তাকিয়ে এসব কথাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় রতন কাকা আমার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে বললেন, বিমল, ও বিমল, কি হয়েছে তোমার? ওরকম আনমনে কি দেখছো বাহিরে? না না, তেমন কিছু না। তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে যে? তেমন কিছু না, আসলে অফিস থেকে বের হয়ে কিছু দূর হেঁটে আসতে মনে হলো কে যেন আমার পিছু পিছু হাঁটছে। 2-3 বার পিছনে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। তারপর থেকে শরীরটা কেমন যেন একটা ভার ভার লাগছে। বুঝতে পেরেছি। তাহলে শোনো, আজকে তোমাকে একটা গল্প শোনাই। তাহলে আমার বয়স তখন সবে মাত্র 26 বছর। বকবকে যুবক। বিয়ে করেছি মাস 2 হবে। তোমাদের নতুন কাকিমা বায়না ধরলো বাপের বাড়ি যাবে। তার আবদার রক্ষার্থে তাকে বাপের বাড়ি বেড়াতে পাঠিয়ে দিলাম। কিন্তু 1 সপ্তাহ বেরোতে না বেরোতেই নতুন বউকে রেখে মনটা আমার আর টিকলো না। রাতেই মনে মনে ঠিক করলাম আগামীকাল দোকানের কাজ ছেড়ে বিকেল হলে শ্বশুর বাড়ি বউকে আনতে যাব। তো সেদিন দোকানে কাস্টমারদের এত ভিড় ছিল যে সন্ধ্যার আগে দোকান বন্ধই করতে পারলাম না। জামাই মানুষ, যাব শ্বশুর বাড়ি, খালি হাতে কি যাওয়া যায়? তাই রওনা দিলাম বাজারের দিকে। সেদিন ছিল রবিবার, হাটবারের দিন। সেদিন বেশ ভিড় জমেছে হাটে। মানুষের আনাগোনা তো চলছেই, কি আর করার। আমি ভিড় ঠেলে হেঁটে গিয়ে হাট থেকে মিষ্টি বড় দেখে 2টা ইলিশ মাছ আর ব্যাগ ভরে বাজার করে রওনা দিলাম শ্বশুর বাড়ি। চারিদিকে বেশ অন্ধকার নেমে পড়েছে। এদিকটা কেমন যেন নিরিবিলি নিস্তব্ধ হয়ে আছে। চারপাশ খা খা করছে পুরো পরিবেশ। আশেপাশে কোনো ঘর বাড়ি বা কোনো মানুষজনও পেলাম না। সামনে ঘুটঘুটে অন্ধকার। আজ আকাশটাও কালো মেঘে ছেয়ে আছে। আকাশে যেন চাঁদ বা তারার কোনো দেখাই মিলল না। কালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। যেন গা ছমছম করার মতো পরিবেশ। একা এ পথে ভয় করছে বিষয়টি এমন নয়, তারপরও আমি সাহস নিয়ে চারপাশ দেখছি আর হাঁটছি। হঠাৎই আকাশ গড়িয়ে বৃষ্টি শুরু হলো। বেশ বিদঘুটে একটা ব্যাপার। গা বাঁচানোর জন্য কোথায় দাঁড়াবো ভেবে আশেপাশে তাকাতেই চোখে পড়ল পুরনো পরিত্যক্ত একটা মন্দির। মন্দিরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 10-15 মিনিট পেরিয়ে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। এদিকে আমার যেন কিছুতেই আর তর সইছিল না। এক সময় ভাবলাম বৃষ্টিতে ভিজেই শ্বশুর বাড়ি রওনা দেব।
ঠিক তখনই কানে ভেসে আসলো কারো কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটি শুনে স্পষ্টই বুঝতে পারছিলাম এটি কোনো মেয়ের কান্নার আওয়াজ, কিন্তু আওয়াজটি আসছে কোথা থেকে সেটা অনুসন্ধান করবার জন্য চারপাশে তাকালাম, কিন্তু কোথাও কেউ নেই। আমি বেশ অবাক হলাম। এরপরে আপনা আপনি কান্নার আওয়াজটি থেমে গেল। নিজের মনের ভুল ভেবে বিষয়টিকে আর পাত্তা দিলাম না। বাড়ি যাবার জন্য দুবার সামনে এগোতেই আবার একই কান্নার আওয়াজ পেলাম। আস্তে আস্তে আরো জোরে জোরে কান্নার আওয়াজ পেলাম। দাঁড়িয়ে চিন্তা করলাম, একবার ভুল হতে পারে, তাই কি বারবার ভুল হতে পারে? হঠাৎ কেন যেন মনে হলো কান্নার আওয়াজটি মন্দিরের ভিতর থেকেই আসছে। কেন জানি মনে হচ্ছিল ভেতরে গিয়ে মেয়েটিকে সাহায্য করা প্রয়োজন, হয়তো মেয়েটি বিপদে পড়েছে। আমি ধীরে ধীরে মন্দিরের দরজাটি খুলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই আচমকা আপনা আপনি দরজাটা বন্ধ হয়ে গেল। দরজাটি বন্ধ হতেই আমার ভিতরে কেমন যেন একটা ছ্যাদ করে উঠল। আমি দরজাটি খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজাটি কিছুতেই খুলতে পারলাম না। হঠাৎ মনোযোগটি আবার কান্নার আওয়াজের দিকে চলে গেল। আমি একটু সামনে এগিয়ে গিয়ে দেখি একটা মেয়ে মাথা নিচু করে সাদা কাপড়ে মোড়ানো লাশের সামনে বসে কাঁদছে। আমি দূর থেকে দাঁড়িয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, এখানে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এ কথা বলতেই মেয়েটি আমার দিকে মাথা তুলে তাকালো। মেয়েটি মাথা তুলে তাকাতেই আচমকা বিদ্যুৎ চমকানো আর ঝোড়ো বাতাস হতে শুরু করলো। ঘরের ভিতরে অসংখ্য বাদুড় উড়ে বেড়াতে লাগলো, আর মন্দিরের ঘন্টাটি জোরে জোরে বাজতে শুরু করলো। মনে হচ্ছিল এ কোনো মৃত্যুপুরী। অন্ধকারে আমি রুমের দরজাটা খুলে বাইরে যাব, সেই সাহসটা আমি হারিয়ে ফেললাম। ভয়ে ভেতরে ভেতরে কাঁপছিলাম। মেয়েটির দিকে তাকাতেই দেখি আমার দিকে এগিয়ে আসছে মেয়েটি। মেয়েটির চোখ দিয়ে রক্ত ঝরছিল, বড় বড় দাঁত, যেন কোনো রাক্ষসী। তার পোড়া চেহারা দেখলে যে কেউ ভিড়মি খেয়ে পড়ে যেতে বাধ্য। মেয়েটিকে দেখে ভয়ে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি যে চিৎকার করব এরকম কোনো শক্তি আমার ভিতরে আর বাকি ছিল না। মেয়েটি রক্ত মাখা মুখে হাসতে লাগলো। এখানে কেন এসেছিস? আমাদের ধরতে পারবি না তুই। এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না। আমি ভয় চেঁচিয়ে উঠলাম, বাঁচাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে বেরো না। আমার কথাতে মেয়েটি আরো জোরে জোরে হাসতে লাগলো। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম, কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। খুব ভয় করছে এখন, তাই না? তোর গাড়টা যখন মটকাবো তারপরে আমাদের তো বেঁচে থাকার সুযোগ দিলি না। এখন তোকেও মরতে হবে আমার হাতে। তোমার কোনো ভুল হচ্ছে, আমি তোমার কোনো ক্ষতি করিনি। কি হয়েছে তোমার? জানতে চাস? তাহলে শোন। এই গ্রামে রঞ্জু নামে এক কৃষক ছিল। আমি হলাম তার বউ। বেশ সুখেই দিন কাটছিল আমাদের, কিন্তু নদী ভাঙনে আমাদের সব ফসল জমি নদীতে বিলীন হয়ে যায়। তারপর অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিনের পর দিন কাটতে লাগলো। একদিন জমিদারের কাছে গেলাম, তার কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করলাম। সেবার ভালোই ফসল ফলল, কিন্তু ফসল কাটার আগ মুহূর্তে এক রাতে শিলাবৃষ্টি হলো। শিলাবৃষ্টিতে জমির সব ফসল নষ্ট হয়ে গেল। তখন আমাদের মাথায় হাত। জমিদারের ঋণ পরিশোধ করার সময় ঘনিয়ে আসলো। একদিন
জমিদার টাকা নিতে তার লোক পাঠালো। লোক আসা টের পেয়ে সেদিন আমরা দুজনে পাশের বাড়িতে লুকিয়েছিলাম। রাতে বাড়ি ফিরে দেখি আমাদের না পেয়ে বাড়িতে থাকা দুটো গরু নিয়ে যায় জমিদারের লোক। এভাবে কটা দিন কাটতে লাগলো। কিছুদিন পর আবার জমিদার দলবল নিয়ে হাজির হলো পাওনা টাকা নিতে। রঞ্জু টাকা দিতে পারবে না জানালে তারা আমাদের শেষ সম্বল ঘর বাড়ির জায়গাটুকু দখল করে নিল। আমরা তাদের হাত থেকে বাঁচতে দৌড়িয়ে মন্দিরের আশ্রয় নিলাম। মন্দিরের এই রুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকিয়ে দিলাম। তারপর জমিদারের লোক আমাদের খুঁজতে খুঁজতে মন্দিরের ভেতর ঢুকলো। তারা টের পেল আমরা দুজন এক রুমের ভেতর। আমাদের বের হয়ে আসতে বলল। আমরা বের হতে অপারগতা প্রকাশ করলাম। তখনই তারা দরজা ভাঙা শুরু করলো। আমরা কেউ কাউকে ছেড়ে বাঁচতে পারবো না, তাই উপায় না পেয়ে রুমের ভেতরে দুইজন আত্মহত্যা করলাম। তখন থেকে আমাদের আত্মার বসবাস এই মন্দিরে। আর এই রুমে কেউ ঢুকলে সে আর জীবন্ত বের হতে পারে না। তোর কপাল ভালো, তোকে ছেড়ে দিলাম। এ যাত্রায় বেঁচে ফিরলি, দৌড় দিয়ে পালা এখনই এখান থেকে, না হলে তোর ঘাড় মটকে খাবো। তো বৃষ্টি তো থেমে গিয়েছে, এখন সাবধানে বাড়ি যাও, আর ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না।